তো আমরা অ্যাকোনাইট শুরু করি। অ্যাকোনাইটে আমরা যেহেতু এটা একটা বেসিক ক্লাস, আমরা প্রথম শুরু করি সবসময় আমরা এখানে চেষ্টা করব প্যাথোজেনেসিস যদি পাওয়া যায় কোনোভাবে, প্যাথোজেনেসিসটা দিয়ে আগে ক্লাসটা শুরু করতে চেষ্টা করব। প্যাথোজেনেসিস মানে হচ্ছে অ্যাকোনাইট অনেক বেশি পরিমাণ নিলে, ক্রুড ড্রাগ হিসাবে নিলে, ক্রুড হিসাবে নিলে কিরকম হয়, কাহিনী কি হয়। তো অ্যাকোনাইট যদি ম্যাসিভ ডোজে নেওয়া হয়, গ্লাসে নেওয়া হয় ক্রুড ফর্মে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে আস্তে আস্তে প্যারালিসিস শুরু হয় এবং 5 থেকে 7 মিনিটের মধ্যে রোগী মারা যায়। আর যদি সেটাকে মাদার টিংচার ফর্মে আস্তে আস্তে রোগীকে দেওয়া হয়, তাহলেও তার আসলে ওই গ্র্যাজুয়াল প্যারালাইসিসের সিমটম আসে। কেউ কেউ মারা যায়, কেউ কেউ মারা যায় না। ঠিক আছে, তো জিনিসটা সেম। ম্যাসিভ ডোজে নিলে, অনেক বেশি পরিমাণ ডোজিং এ নিলে খুব তাড়াতাড়ি মৃত্যু হয়, স্মল ডোজে নিলে একটু ধীরে ধীরে হয়। এখন অ্যাকোনাইটের স্টেজ আছে, অ্যাকোনাইট পয়জনিং এর স্টেজ আছে। 6টা স্টেজে অ্যাকোনাইট পয়জনিংটা ভাগ করা হয়। অ্যাকোনাইট পয়জনিং এর ফার্স্ট স্টেজ হচ্ছে যে অ্যাকোনাইট যখনই শুরু হয়, কাজ শুরু করে, অ্যাকোনাইট কাজ করে কি শুরু করে, অ্যাকোনাইট অ্যাকিউট মায়াজমের রেমেডি। ঠিক আছে, তাহলে অ্যাকোনাইট কাজ শুরু করে কিসের উপরে? যে কোনো অ্যাকিউট মায়াজমের রেমেডি কোথায় কাজ শুরু করে? প্রথম কাজ শুরু করে ব্রেইনের উপরে এবং হার্টের উপরে। তাহলে এখন ব্রেইন রে ইমপ্লিকেট, ব্রেইন রে ধরতে হইলে কারে ধরতে হবে? হার্ট রে ধরতে হবে। মানুষের সিঙ্গেল অর্গান 3টা, একটা হচ্ছে ব্রেইন, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে হার্ট। তো হার্ট কে ধরে। ঠিক আছে, হার্টে যখন অ্যাকোনাইট কাজ শুরু করে, প্রথম যেটা হয় আস্তে রূপে পালসটা স্লো হয়ে যায়। যখন আপনি অ্যাকোনাইটের গাছের ওই শিকড় বাকড় ওগুলারে চিপ্পা পানি খাইতেছেন ঠেললা, তখন কি হইতেছে? আস্তের উপরে হার্টের পালস স্লো হয়ে যায়। এবং হার্টের পালস যখন শুরু স্লো হয়ে যায়, এটা অঙ্ক, ম্যাথমেটিক্স এর মতো, বীজগণিত পাটিগণিতের মতো। তখন কি হবে? যখনই হার্টে গ্যাঞ্জাম শুরু হবে, তখন কি হবে? তখন লাঙ্গের ডিস্টার্ব শুরু হবে। হার্টের গ্যাঞ্জাম শুরু হওয়ার সাথে সাথে 2টা জায়গায় সরাসরি ডিস্টার্ব শুরু হয়। হ্যাঁ, একটা হচ্ছে লাঙ্গে ডিস্টার্ব শুরু হয়, একটা হচ্ছে কিডনিতে ডিস্টার্ব শুরু হয়। মনে রাখবেন সব সময়, হার্টে ঝামেলা থাকবে, লাঙ্গে কিডনিতে ঝামেলা থাকবে না। অ্যাটলিস্ট কিডনিতে ঝামেলা থাকবে না, এটা তো হবেই না। কিডনিতে ঝামেলা থাকবে, হার্টে ঝামেলা থাকবে না, এটা হবেই না। এখন আপনার মেডিকেল সায়েন্স আপনার রিপোর্ট আপনারা দেখাইতে পারুক আর না পারুক, আই ডোন্ট কেয়ার, কারণ এটা ফিজিওলজিক্যালি সম্ভব না। তো হার্টে কি হয়? হার্টে আস্তে আস্তে পালস স্লো হয়ে যায়, এখন শ্বাস নিতে কষ্ট হয়। শ্বাস নিতে কষ্ট হওয়ার অর্থ কি? দেখেন, কথার অর্থ বুঝতে হবে। কথার অর্থ না বুঝলে আমারে জিজ্ঞাসা করবেন, আপনারা আমারে পয়সা দেন। আপনারা আমারে পয়সা দেন জিজ্ঞাসা করার জন্য, এবং দেখা যায় কেউই কিছু জিজ্ঞাসা করেন না। সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে রাগের ব্যাপার হচ্ছে এটা, দুঃখের ব্যাপার হচ্ছে এটা। তো হার্টে প্রবলেম হলে কি হয়? হার্টে প্রবলেম হলে যেটা হয়, এটা হচ্ছে যে আপনার বডিতে অক্সিজেনের সংকট হয়। আচ্ছা, আপনার বডিতে অক্সিজেনের সংকট হলে কি হয়? আমি আস্তে আস্তে বলতেছি, কারণ অনেক বড় রেমেডি, এবং এই জিনিসগুলা বুঝতে হবে। এই জিনিসগুলা বুঝলে আপনারা রুগীকে বুঝাইতে পারবেন।
ঠিক আছে, এই জিনিসগুলো বুঝলে আপনারা রুগীকে বুঝাইতে পারবেন। হার্টে যখন মানুষের যখন হার্টে যখন কষ্ট হয়, মানুষের যখন শ্বাসকষ্ট হয়, তখন কি হয় আসলে, এক্স্যাক্টলি কি হয়? তখন যেটা হয় যেটা হচ্ছে, তখন মানুষের সারা শরীরের কোষগুলোতে অক্সিজেন সংকট শুরু হয়। এখন কোষগুলোর মধ্যে কিন্তু নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াস ডিটেক্ট করতে পারে যে আসলে আপনার পুরা বডিতেই অক্সিজেনের সংকট শুরু হচ্ছে 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 তখন নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াস চিন্তা করে আমি তো এই বডিতে বাইচে আছি, এখন এই বডি যদি মরে যায় অক্সিজেন সংকটের জন্য, তো তাইলে তো আমার সমস্যা। তখন নিউক্লিয়াস যেটা করে, তখন ওই নিউক্লিয়াস ওই কোষের কার্যক্ষমতা আস্তে আস্তে কমাইতে শুরু করে। এইভাবে যখন সমস্ত নিউক্লিয়াস তার কার্যক্ষমতা কমাইতে শুরু করে, যেটা 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে হয়, তখন যেটা হয় এটা হচ্ছে পালস আরো স্লো ডাউন করে, কারণ শরীরের কাজ কমে গেছে। আর যখন নিউক্লিয়াস তার কাজ কমাইতে শুরু করে, হার্টও চিন্তা করে এখন যে আমার তো শরীরে এখন অক্সিজেন কম দিলেও চলতেছে, সুতরাং হার্ট তার আউটপুট আরো কমে দেয়। এইভাবে পুরা শরীরের মধ্যে অক্সিজেনের সমস্যা তৈরি হইয়া পুরা শরীর ফর্সা মানুষ, যেটি অস্ট্রেলিয়ান, যেগুলা ইউরোপিয়ান, একদম খাঁটি আমেরিকান সাদা যেগুলা, ওদের দিকে তাকাইলে দেখা যায় যে এদের শরীর আস্তে আস্তে নীলের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এইভাবে আস্তে আস্তে এরকম হইতে হইতে যেটা হয়, আরে সরি, যেটা হয় সেটা হচ্ছে যে মাসেলের মধ্যে প্রবলেম শুরু হয়। কারণ মাসেল এখন এত অক্সিজেন কমে গেছে বডিতে যে মাসেল আর ব্রেন থেকে সিগন্যাল পায় না, অথবা যে সিগন্যাল পায় সেটা সে পড়তে পারে না। তখন মাসেল কি করে? স্পাজম শুরু করে, মাসেলস এর মধ্যে কনভালশন শুরু হয়। কনভালশন, আজকেও আমি একটা ইপিলিপসি, অটিজম প্লাস ইপিলিপসি রোগী দেখছি। কনভালশন, অটিজম, কনভালশন, ইপিলিপসি, মৃগী রোগ যত আছে, সব কথার মূল কথা হচ্ছে মাসেল ব্রেন থেকে সিগন্যাল পায় না। ঠিক আছে, এইভাবে যদি হার্ট মাসেলে কনভালশন শুরু হয়, শরীরের মাসেলে তো হয়, এখন হার্ট মাসেলে যদি কনভালশন শুরু হয়, তখন কিচ্ছাটা কি হয়? তখন কিচ্ছাটা যেটা হয় যে আস্তে আস্তে রুগীটার হার্টের যে ইয়া আছে, এটার নাম কি, ভেন্ট্রিকেল গুলা আছে, ভেন্ট্রিকেল গুলা উইক হয়ে যায়, এবং সেখানে ফিব্রিলেশন শুরু হয়। এবং এই কারণে অ্যাকোনাইট যদি আপনি অনেক বেশি পরিমাণ লার্জ ডোজে নেন, তাতে কি হবে? ওই ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন থেকে রুগীটা মারা যাবে, কারণ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হলে হার্টের রুগী বাঁচে না। এই হচ্ছে অ্যাকোনাইটের পয়জনিং। অ্যাকোনাইট দিয়ে কাউরে মারতে চাইলে তার শরীরের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। ঠিক আছে, এবার আসেন আমাদের অ্যাকোনাইট পয়জনিং এর মধ্যে আমাদের কিছু সেন্সেশনের চেঞ্জ হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এত রেমেডি জানতে হয়। এই আপনাদের ক্লাসের আগে, আমি এশার নামাজ পড়ার আগেও আমি একটা রেমেডি করতেছিলাম নতুন। আমার একটা রুগী আছে, আমি বুঝতেছি না তারে আমি এই রেমেডিটা দিব কি দিব। সুতরাং রেমেডি বুঝতে হবে আসলে রেমেডির গতিপথ দেয়া, এত সিমটম তো আমাদের পক্ষে মাথায় রাখা সম্ভব না, আমরা তো হিউম্যান বিং রে ভাই। আমরা তো 25টা 30টা রেমেডি দিয়ে ডাক্তারি করব, 25টা 30টা রেমেডি দিয়ে ডাক্তারি করলে তো আমরা ডাক্তারি করে পারবো না। সাথে আমগো স্কুলে মাস্টারি করতে হবে, সাথে আমগো একটা মুদির দোকান চালাইতে হবে, সাথে আমগো একটা জব করতে হবে।
যখন একটা ডাক্তারের কাছে মাত্র 25-30টা মেডিসিন থাকবে তখন তার জীবনের হাল এই অবস্থা হবে। ঠিক আছে, একোনাইটের কিছু সেন্সেশন আছে। সেন্সেশন মানে হচ্ছে সে কিছু জিনিস ফিল করে, এটা আলাদাভাবে বলতে হয়। কি ফিল করে? একোনাইট তার মুখের মধ্যে বার্নিং ফিল করে, যে জ্বলতেছে। এই জ্বলাটার সাথে ক্যাপসিকামের পার্থক্য আছে, ক্যাপসিকামও মুখের মধ্যে বার্নিং ফিল করে, আইরিস ভেসিকুলোসিস একটু কিছুটা বার্নিং ফিল করে। ক্যাপসিকাম আইরিসের এটা, স্পেশালি ক্যাপসিকাম একটা মরিচের জ্বলার মতো হয়। এবং সাথে কি থাকবে? তার মুখ জ্বলবে, তার গলা জ্বলবে, শ্বাসনালী জ্বলবে, পেট জ্বলবে, স্কিন জ্বলবে, তারপরে ওখানে পিরপির করবে, সেখানে আগুন জ্বলার মতো জ্বলা উঠবে হঠাৎ করে। ঠিক আছে, এবং তারপরে কি হবে, আস্তে আস্তে একটা নির্দিষ্ট সময় পরে গিয়া এই জায়গাগুলা অসাড় হয়ে যাবে। মনে রাখবেন, যে অ্যাকোনাইটের যখন এগুলা জ্বলে তখন ওর সাথে আরো 2-3টা জিনিস থাকে। একটা হচ্ছে রোগী উইক হয়ে যায়, রোগীর সাথে তার চিকন ঘাম থাকে, মানে ঠান্ডা ঘাম থাকে, এবং কারো কারো সাথে নসিয়া থাকে, বমি বমি ভাব থাকে। কিন্তু অ্যাকোনাইটের একটা ডিস্টিংক্ট, একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। এটা হচ্ছে অ্যাকোনাইটের মধ্যে কখনোই আপনি দেখবেন না যে তার সেন্স চলে গেছে, সে অজ্ঞান হয়ে গেছে, বা সে বুঝতে পারতেছে না তার সাথে কি হচ্ছে। ঠিক আছে, আমাদের এক ধরনের ম্যাটেরিয়া মেডিকায়, হোমিওপ্যাথিতে এবং মানুষের শরীরে আছে, যেহেতু সে কারণেই হোমিওপ্যাথিটা আছে। এটা আমরা একটা বলি সিম্প্যাথেটিক সিমটমস বলি। সিম্প্যাথেটিক সিমটমস কি? সিম্প্যাথেটিক সিমটমস হচ্ছে হার্টের সমস্যা হচ্ছে, এই কারণে একটু ভয় লাগতেছে, একটার জন্য আরেকটা হওয়া। এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে রিফ্লেক্স সিমটমস বলা হয়। অ্যাকোনাইটের কিছু রিফ্লেক্স সিমটমস আছে। প্রথম হচ্ছে বমি হবে, অথবা হাঁচি হবে, অথবা কাশি হবে, অথবা প্রচুর পরিমাণ মুখ দিয়া লালা পড়বে। এবার অ্যাকোনাইট কি করে? অ্যাকোনাইটকে যখন আমরা ফিজিওলজিক্যালি ব্যবহার করতে যাই তখন কি করে? তখন আমরা দেখি অ্যাকোনাইট যখন আমরা দিলাম তখন অ্যাকোনাইটের কারণে কি হইলো, তার কুইক পালসের মধ্যে তার কি হইলো, তার পালস ঠাস করে ঠিক হয়ে গেল, যা সরি, তার পালস ঠাস করে নর্মাল হয়ে গেল। অ্যাকোনাইটের মধ্যে জ্বরের অনেক বড় ব্যাপার আছে। জ্বরের মধ্যে দিলে কি হয়, টেম্পারেচারটা কমে যায়, কিন্তু এই চিকন ঘাম চলতে থাকে। অ্যাকোনাইট নিউরালজিয়া আগেরকার সময়, হ্যানিম্যানের আগে, তখন ব্যথার জন্য অ্যাকোনাইটের একটা অয়েন্টমেন্ট ব্যবহার করা হইতো। নিউরালজিক অয়েন্টমেন্ট দিলে হয়তো কি, ওই ব্যথার জায়গাটা, এই যে এখন আমাদের, আমরা ওই যে মাথার বাম ইউজ করতাম আগে 80-90 সালের দিকে, ওইটার মতো হইতো, ওই জায়গাটা কি হয়ে যেত, অবশ্যের মতো হয়ে যেত। কিন্তু অ্যাকোনাইট জ্বরের জন্য গিয়া দেখা গেছে এইভাবে যদি আমরা ফিজিওলজিক্যাল ডোজে দেই
মাদার টিংচার ফর্মে দেই, অথবা মাদার টিংচার না বানাইয়া সরাসরি ওই গাছের মূল কাইটটা ওইটারে ভিজাইয়া ওইখান থেকে দেই, তখন রুগী কি করে, টেম্পারেচার কমে যায় কিছুটা, কিন্তু কি হয়, রুগী আসলে মারা যায়। তো অ্যাকোনাইট কখনোই হোমিওপ্যাথিক ডোজিং এর বাইরে ব্যবহার করা ঠিক না, এবং উচ্চ শক্তিতে ব্যবহার করা উচিত, খুবই উচ্চ শক্তিতে ব্যবহার করা উচিত, লাইক 1 ml। তাতে কি হয়, তার ফিজিওলজিক্যাল ম্যাটার গুলা থাকে না, অ্যাকোনিটিন থাকে না, এই কারণে যেটা হয় রোগীর জন্য ক্ষতিটা কম হয়। তো আমরা বরিক শুরু করি, অ্যাকোনাইট বরিক কি লিখছে, ফার্স্ট 2টা লাইন আমরা একটু বুঝতে চেষ্টা করি। উনি লিখছেন এ স্টেট অফ ফিয়ার, আমি কিন্তু বাংলা অনুবাদ করতেছি না, আমি ব্যাখ্যা করতেছি, এটা একটু আগে বললেন। উনি লিখছেন এ স্টেট অফ ফিয়ার, এংজাইটি, অ্যাঙ্গুইশ অফ মাইন্ড অ্যান্ড বডি। দেখেন উনি ছাড়ছেন কোথায়, কই আমার কলম কই, দেখেন উনি ছাড়ছেন কোথায়, উনি ছাড়ছেন এখানে, এ স্টেট অফ ফিয়ার এংজাইটি। উনি অ্যাকোনাইট রেমেডিটার প্রথম লাইন লিখতেছেন যে অ্যাকোনাইট কি থাকে, ফিয়ারের মধ্যে থাকে এবং এংজাইটির মধ্যে থাকে। তারপরে উনি কি করছেন, উনি একটা সেমাইকোলন দিছেন, বরিকের কমা সেমিকোলন থামতেছে কোথায়, কিভাবে বলতেছে, কোন লাইনের পরে কোন লাইন আছে, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। তারপরে উনি কি দিচ্ছেন, সেমাইকোলন দিচ্ছেন। সেমাইকোলন কখন দেওয়া হয়, ইংলিশ বাক্যে, যখন একই ধরনের 2টা বাক্যকে অ্যাড করা হয়। তাহলে উনি লিখতেছেন এ স্টেট অফ ফিয়ার এন্ড এংজাইটি, রুগীটা থাকে কিসের মধ্যে, একটা ত্রিভুজ বানাইলে ফিয়ার এবং এংজাইটির মধ্যে থাকে, সাথে কি অ্যাঙ্গুইশ অফ মাইন্ড, অ্যাঙ্গুইশ অফ মাইন্ড, অতিরিক্ত এংজাইটি, থার্ড স্টেজ ফোর্থ স্টেজ অফ এংজাইটির মধ্যে থাকে, অ্যান্ড বডি। উনি বলতেছেন এই যে অ্যাঙ্গুইশ, ফিয়ার এবং এংজাইটি, এটা শুধু মাইন্ডে থাকে না, এটা বডিতেও আসে। বরিকের বইয়ে, বরিকের বইয়ে যেগুলা ইটালিক করে লেখা, বাঁকা করে লেখা, এগুলাকে অনেক ডাক্তার মুখস্থ করে ফেলেন, কারণ ওগুলা আসলে ওই রেমেডির কি নোট। তাহলে এখানে কি লিখতেছেন উনি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রেস্টলেসনেস। উনি কিন্তু কথাটা আগেই বলে আসছেন, অ্যাঙ্গুইশ অফ মাইন্ড অ্যান্ড বডি, সেই কথাটাকে উনি আবার লিখতেছেন আলাদা করে, যে কি লিখতেছেন, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রেস্টলেসনেস, রেস্টলেসনেস, অস্থিরতা। এখন এখানে লিখতেছেন ফ্রাইড, অস্থিরতার পরে লিখতেছেন ফ্রাইড, ফিজিক্যাল এন্ড মেন্টাল, শারীরিক এবং মানসিক অস্থিরতা, সাথে লিখতেছেন কি ফ্রাইড। এখন আপনি দেখেন, আপনাকে আমি রুব্রিক দিছি, এংজাইটির রুব্রিক দিছি আর অ্যাকোনাইটের রুব্রিক দিছি, অ্যাংজাইটি আর অ্যাকোনাইট মিলাইয়া আপনাকে আমি রুব্রিক দেখাইছি। কেন দেখাইছি, আপনি দেখেন, একটা জিনিস খেয়াল করবেন, এ থেকে শুরু কইরা, ঠিক আছে, মোটামুটি ডাব্লিউ পর্যন্ত সমস্ত ধরনের এক্সপ্রেশনের মধ্যে অ্যাকোনাইট বৈশা আছে, যেখানে অ্যাংজাইটি আছে।
এবং তার রেস্টলেসনেস এর রুব্রিক গুলা খেয়াল করেন। তার রেস্টলেসনেস এর রুব্রিক গুলা কি? বেড ডাইভিং আউট অফ বেড, চিল ডিউরিং মানে হচ্ছে সময় খারাপ, ইভিনিং জীবনের সায়াহ্নে, মেন্সেস বিফোর। আরেকটা জিনিস খেয়াল করেন, দেখেন সবকিছু বই মুখস্থ করে হইব না। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু কেন থেকে দিছি, আমি কমপ্লিট থেকে দেইনি, আমি বুঝে শুনে সেটা করছি। আরেকটা জিনিস খেয়াল করেন, এই মাইন্ড থেকে শুরু কইরা জেনিটেলিয়া ফিমেল পর্যন্ত, জেনিটালিয়া মেল থেকে শুরু কইরা ফিভার পর্যন্ত আপনি কি পাচ্ছেন? চিল, অ্যাংজাইটি কজড বাই অ্যাকোনাইট, রেস্টলেসনেস আপার লিম্ব অ্যাকোনাইট, প্যালপিটেশন ফ্রাইট আফটার অ্যাকোনাইট। রেমেডি হচ্ছে 10টা। এত বড় সমস্যা, এই বিসলল ট্যাবলেটটা অ্যালোপ্যাথিকে চলে এই প্যালপিটেশনের জন্য। এত বড় সমস্যায় রেমেডি দিয়ে রাখছে 10টা। প্যালপিটেশন ফ্রাইট আফটার, কাফ ফ্রম ফ্রাইট, কাশি হইছে, ফ্রাইট থেকে কাশি হইছে, কাফ ফ্রম ফ্রাইট। খেয়াল করেন, খেয়াল করেন, ভয়েস লস্ট ফ্রম ফ্রাইট, মেন্সেস সাপ্রেসড ফ্রম ফ্রাইট। অসাধারণ রেমেডি সাপ্রেসড মেন্সেস এর জন্য। রিটেনশন টু অফ ইউরিন ফ্রম ফ্রাইট, পেশাব বন্ধ হয়ে গেছে ভয় পাইয়া। এংজাইটি, স্টমাকের মধ্যে জ্বলতে আছে কি হইয়া? ভয় পাইয়া, বার্নিং, কেন্টের রুব্রিক, সিঙ্গেল রেমেডি। তাই না? এক্সপ্রেশন ফ্রাইটেন্ড, কনজেশন অফ হেড উইথ অ্যাংজাইটি, 3টা রেমেডির মধ্যে অ্যাকোনাইট একটা। আবার আসেন বরিকে, আসেন মুখস্থ হয়ে যাবে। কি লেখছিল? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রেস্টলেসনেস, ফ্রাইট is the most characteristic manifestation of aconite. বুঝছেন? এই কথার অর্থ বুঝছেন? কথার অর্থ কত ব্যাপক।